নমস্কার, হ্যালো অ্যান্ড আ ভেরি, ভেরি, ভেরি গুড ইভনিং। আজকে ফ্রাইডে অ্যান্ড লাইক এভরি ফ্রাইডে আমরা আরো একটা চ্যাপ্টার লিখবো। দুলহান ডায়েরিজ পার্টনার্ড বাই সেনকো গোল্ডেন ডায়মন্ডস। অ্যান্ড আজকে আমাদের ওয়েডিং চেকলিস্টে আমরা একজনের সাথে আলাপ করব তার কাছ থেকে কিন্তু বিয়ে ব্যাপারটাকে কতটা সুন্দর করে সাজানো যায়, কত কিছু করা যায় এবং কি করার প্রয়োজন নেই। মানে পুরো চেকলিস্টে কিন্তু বিয়ের অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে জানবো। অ্যান্ড আজকে আমরা we are joined by অভিক রাহা। তো আমি ওয়েলকাম জানাচ্ছি অভিককে। হ্যালো অ্যান্ড হাই অভিক। আশা করি তুমি খুব ভালো আছো। নমস্কার নমস্কার দিদি, কেমন আছো? ওরে বাবা, এই নামটা শুনলেই মনে হয় খুব ভালো আছি। তবে এই নামটা খুব বড় একটা নাম। আমার নাম রূপসা বা রূপসাজি। ওকে। আমি ভালো আছি ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো অভিক, তোমার কোম্পানির সম্বন্ধে ছোট্ট করে একটু বলো, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি তুমি ভীষণ সুন্দর কাজ করছো, তোমার কাজই তোমার পরিচয়। তাই ছোট্ট করে জানবো তোমার পরিচয়, তোমার কোম্পানির সম্বন্ধে a little about you please. নমস্কার, আমি অভিক রাহা, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আর আমাদের ইভেন্ট যেটা আমরা ফার্স্ট টাইম তৈরি করেছিলাম 2013 সালে, এটাকে তৈরি করেছিলাম। এটা আমার কাছে প্রথমত পুরো আনপ্ল্যান বিজনেস ছিল প্রথমে। কারণ সেই সময়টা আমি কলেজ সবে সবে পার করেছি। তো পুরো আনপ্ল্যান একটা বিজনেস ছিল। আনপ্ল্যান থেকে সেটা পরবর্তীকালে প্ল্যান হয়ে গেছে, মানে কোইন্সিডেন্স। কি করে হয়েছে আস্তে আস্তে গল্পের ছলে সব বলবো। তবে এটা আমরা শুরু করেছিলাম জাস্ট ফ্লাওয়ার ডেকোরেশন দিয়ে, ওয়েডিং পারপাসে। তো সেইটা আমরা পরবর্তীকালে ইভেন্টে কনভার্ট করেছি। এখন টোটাল সিস্টেমটা ইভেন্টে আমরা কনভার্ট করে দিয়েছি। এই হলো ব্যাপার। আমরা মুর্শিদাবাদ থেকে টোটাল সিস্টেমটা চালাই। এখন মুর্শিদাবাদের বাইরেও বেশ কিছু ডিস্ট্রিক্টে আমরা কাজ করছি। ওয়ান্ডারফুল। মানে পুরোটা শুরু হয়েছিল বাহারো ফুল বরসাও থেকে, কিন্তু এখন ফুল না, পুরো ইভেন্টটাই সাজিয়ে দিচ্ছ তোমরা, রাইট? হ্যাঁ, একদমই তাই। একদমই পারফেক্ট। তাই। হ্যাঁ, কারণ হলো জেনারেশন অনেক আপডেট। জেনারেশনে আগেকার দিনে কি হতো, আগেকার দিনে আমরা দেখেছি যে সবাই দায়িত্ব নেওয়ার ছিল। তো এখন যুগের সাথে সাথে কি হয়েছে, দায়িত্ব নেওয়াটা অনেক কমে গেছে। মানুষ সংখ্যা কমেছে। কি কি বলবো, মানে কিভাবে বলবো, একটা ইভেন্টের মাধ্যমেই টোটাল সিস্টেমটা চলছে। যার জন্য ইভেন্ট অর্গানাইজার আমরা খুলেছি। এবং আমরা মুর্শিদাবাদে বেশ কিছু ভালো ভালো কাজও করেছি এবং মালদা, বাঁকুড়া, বীরভূম, কলকাতার দিকেও টুকটাক শুরু করেছি। আমার ইচ্ছে আছে টোটাল আমাদের ইভেন্ট অর্গানাইজার যেটা আমরা সংস্থাটা খুলেছি, এখন পিভিটি এলটিটি তে কনভার্ট করেছি ওটা আমরা। তো এটা আমরা চেষ্টা আছে সব ডিস্ট্রিক্টে কভার করার। এখন সবটা ঈশ্বর প্রদত্ত। অপূর্ব, ঈশ্বর এবং তোমার হার্ড ওয়ার্ক। তাই আজকে ওয়েডিং চেকলিস্টে, কারণ বিয়ে এমন একটা অনুষ্ঠান যেখানে যার যা সাধ্যি মানুষ কিন্তু চেষ্টা করে তার প্রিয়জনের বিয়েতে তাদের বেস্টটা করার। যদিও ওপরের কোনো শেষ নেই, আমরা দেখে নিয়েছি আম্বানির বিয়েতে কত কিছু ঘটে। কিন্তু যখন যার বাড়িতে বিয়ে হয় আমরাই কিন্তু টাটা, আমরাই বিড়লা, আমরাই আম্বানি, আমরাই সেন। সো আজকে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর এই দুলহান ডায়েরিজে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিছু ছবি, যেখানে দ্য লাভলি কাপলস এবং এই যে পুরো ডেকরটা, এই পুরো ডেকর, এই পুরো ইভেন্টের পুরো দায়িত্বে যে বা যারা, তারাই কিন্তু আজকে রয়েছে আমার সাথে। সেই সংস্থার অভিক রয়েছে আমার সাথে। তো অভিক, তোমাদের এই কোম্পানিতে এখন কতজন মিলে কাজ করছো? আর প্রথম যে কাজটা করে একদম কনফিডেন্টলি ভাবলে হ্যাঁ এখন থেকে আমরা এটাই করব, ছোট্ট করে জানবো সেই গল্প। অ্যাকচুয়াল প্রথমে আমার ইচ্ছে ছিল, আমি সত্যি কথাই বলছি গর্বের সাথে, আমার এই বিজনেসে আসার কোনো প্ল্যান ছিল না। আমি আমি মানে আমি তো বিদ্যাসাগর কলেজের স্টুডেন্ট। তো সেখানে আমি পড়াশোনার সাথে সাথে আমি মিউজিক নিয়েছিলাম। তো কি হয় না, আহ, আমি তখন মেসে থাকতাম দমদমে, আমার মনে আছে। তো মেসে থাকতে থাকতে আমার মনে হলো না, ঠিক আছে, মুর্শিদাবাদ থেকে বাবা একটা অ্যামাউন্ট পাঠাতো, যেটা হয় আর কি সেই সময়টায়। এইটাতে কিছু হচ্ছে না, কিছু একটা করতে হবে। সেখান থেকে আমার মেস খরচাটা চলবে। এই ভেবে অ্যাকচুয়াল ফার্স্ট টাইম আমি বিজনেসটাকে স্টার্ট করেছিলাম। কিন্তু কিভাবে কিভাবে আজকে বিজনেসটা তৈরি হলো, আমরা আহ, আমাদের নিজস্ব ক্যাম্পাস তৈরি হয়েছে। সেটা অনেকটা গল্প। তবে এই মুহূর্তে আমাদের লাস্ট আমরা যে ওয়েডিংটা কমপ্লিট করলাম, এই মোটামুটি 1-8 সপ্তাহ আগে, আমাদের 95 জন কাজ করেছে একটা ইভেন্টে। এটা আমাদের কাছে অনেক।
দারুণ, নিজের একটা স্বপ্ন পূরণ, এটা একটা দারুণ ব্যাপার। তো এই যে আজকাল বিয়ের আয়োজনটা অনেকটাই সিনেমায় দেখলে যেরকম একটা বেশ ব্যাপার থাকে, মানে বিরাট কোহলির যেভাবে বিয়ে হলো বা ক্যাটরিনা কাইফ যেভাবে বিয়ে করলো, এই বলিউড ইনফ্লুয়েন্স বিয়ের সাজানোর আবদারে কিভাবে তোমাদের কাছে আসে, আদৌ কি আসে, জানবো সেই কথা। অ্যাকচুয়াল আমাদের ডিস্ট্রিক্টে যেটা ছিল, ওয়েডিং পারপাসে ফুলের যে কাজ, আমরা ফার্স্ট তো ফুলের কাজ দিয়ে স্টার্ট করেছিলাম। তো আমাদের ডিস্ট্রিক্টে এরকম একটা চল ছিল যে ওয়েডিং মানেই মাল্টি কালারের ফুল ইউজ করে দাও, আহ, তারপরে কি করবে, কিছু ডিজে লাইট, কিছু মাল্টি কালার লাগিয়ে দাও, যেখান থেকে ফটোগ্রাফি খুব বাজে হতো আর কি। তো আমাদের জেলাতে সবাই জানে যে প্রথম যদি আমি কোনো কনসেপ্টটাকে চেঞ্জ করি, সেটা সবাই জানে আর কি, যে না একটা লাইটে খেলবো আমরা, যেটা ওয়ার্ম লাইট, একটা লাইটে খেলবো এবং 2 থেকে 3 কালারস এর উপর টোটাল সিস্টেমটাকে, টোটাল ওয়েডিংটাকে আমরা 2 থেকে 3 কালারস এর উপর করব, যেটা একটা প্রিমিয়াম কাজের ক্ষেত্রে আমরা ডেলিভারি করতে পারবো। তো যেটা তুমি বলছিলে যে সেলিব্রিটিদের দেখি আমরা, তো আমিও তখন দেখেছিলাম যে কলকাতার দিকে বা কলকাতার বাইরে গিয়ে আমরা যদি আদার স্টেট গুলো দেখি, তো সেইখানটাই 2 থেকে 3 কালারস এর উপর সবকিছু কাজ হচ্ছে এবং টোটালটা ওয়ার্ম হোয়াইটের উপর কাজ হচ্ছে লাইট, যেটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ক্ষেত্রে খুব ভালো একটা কাজ করবে। তো সেই জায়গাতে আমার মাথায় প্রথম ক্লিক করেছিল যে না আমাদের জেলাকেও আমি বোঝাবো। প্রথম দিকে বোঝাতে অসুবিধা হতো, বাট এখন সবাই এসে যখন অফিসে বলে দাদা ওয়ার্মই লাগবে, এই কনসেপ্টটা লাগবে, আমাকে কিছু ছবি দেখাতে হয় না, সবাই প্রিন্টারেস্ট থেকে নতুন নতুন বলে যে দাদা নতুন কিছু করে দাও, তো ভালো লাগে। আমারও খুব ভালো লাগছে তোমার সাথে এই আড্ডা দিতে, এন্ড স্পেশালি এই যে একটা প্রথম আলাপ, এর মধ্যেও একটা দারুণ ব্যাপার থাকে। তো এবার একটু দেখো, ওয়েডিং চেকলিস্টে কেন আজকে তোমাকে নেমন্তন্ন করেছি, যাদের ধরো বাড়িতে বিয়ে এবছর, পরের বছর, তার পরের বছর, যবেই হোক না কেন, মোটামুটি একটা বিয়েতে যদি একজন ইভেন্ট ম্যানেজার ধরো তোমাকে তারা ডাকতে চায়, মিনিমাম কত বাজেটিং মানুষের করা উচিত? কারণ সবাই আমরা মোটামুটি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্তের মধ্যে বাস করছি। সেখানে বিয়েটা তো একটা স্বপ্ন, যে যার বেস্টটা করব, তাই একটু একটু করে তো স্বপ্ন পূরণের জন্য টাকা জমাতে হয়। তাই দয়া করে যদি বলো যে মোটামুটি বাজেটিং, কারণ আজকাল বিয়ে একটি দিনের অনুষ্ঠান নয়, বাঙালি বিয়েতেও সেই সঙ্গীত, মেহেন্দি ইত্যাদি করে ব্যাপারটা অনেক ফিল্মি হয়ে গেছে। একদম। সেক্ষেত্রে মোটামুটি একটা বিয়েতে অ্যাভারেজ আজকাল কটা সেরিমনি তোমরা করছো, এন্ড তার জন্য পার সেরিমনি কিরকম মানে লক্ষ্মী সঞ্চয় করতে হবে, যাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেয়ের হোক, ছেলের হোক, ভাইয়ের হোক, দাদার হোক, বিয়েটার যত্ন করে আমরা দিতে পারি, একটু জানবো তোমার কাছ থেকে। আমার তোমার কথা শুনে একটা কথা খুব ভালো লাগলো, লক্ষ্মী সঞ্চয়। এটা খুব ইন্টারেস্টিং একটা শব্দ। তো ব্যাপারটা হলো লক্ষ্মী সঞ্চয়টা নির্ভর করছে তার চাহিদার উপর, যে আমি কতটা চাহিদা করছি, মানে আমি কি কি চাইছি আর কি তার কাছে। এবার সেইটা ডিপেন্ড করে, আমি টোটাল সিস্টেম একটা ইভেন্টে যদি ধরি, একটা ইভেন্টের মধ্যে কি কি থাকে। প্রথমত একটা ইভেন্টের মধ্যে থাকছে ফ্লাওয়ার ডেকোরেশন থাকছে, যেগুলো আমাদের করতেই হবে, ফ্লাওয়ার ডেকোরেশন থাকছে, ফটোগ্রাফি থাকছে, মেকআপ থাকছে, দেন ক্যাটারিং থাকছে, টোটালটা আর কি একটা সিস্টেমকে রান করানোর জন্য। তো সেই জায়গা থেকে যদি খুব হাই ফাইও না করলাম, খুব লো না করলাম, সেই জায়গা থেকে কেউ যদি মনে করে তার বাজেটটা মোটামুটি ধরো 6 লাখ থেকে 7 লাখ দিয়ে স্টার্ট করবে, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, টোটাল আমার মনে হয় সিস্টেমটা রান করানো যাবে। তো এই যে 6 to 7 lakhs বলছো, দিস কাভার্স হোয়াট? কি কি এলিমেন্ট তোমরা কভার করো যখন কেউ ধরো তোমাকে বললো যে আমার বিয়ের একটা 6 থেকে 7 লাখ টাকা বাজেট আছে, যেটা তুমি বললে এখন, এটার মধ্যে কটা অনুষ্ঠান এবং তার মধ্যে তোমরা কি কি হ্যান্ডেল করো? আমাদের যদি কেউ বলে যে আমাদের বাজেট আছে 6 থেকে 7 লক্ষ টাকা, দেখা গেল আমাদের কেউ এসে বললো আমাদের বাজেট আছে 7 লক্ষ টাকা, তো 7 লক্ষ টাকায় আমরা কি কি আপনার কাছে সার্ভিস পাবো, তো সেই ক্ষেত্রে আমি তাকে কি কি দেব। সেই ক্ষেত্রে আমি 500 হেডের ক্যাটারিং করব, যেটা তাকে যেটা একটা নরমাল মেনু হয়, মেনুর মধ্যে কি থাকলো আমি এখন কতটা সাজিয়ে বলতে পারছি না, মেনুর মধ্যে খাসির মাংস থাকলো, পোলাও থাকলো, রাইস থাকলো, একটা মাছ থাকলো, যেরকম হয় আর কি ক্যাটারিং এ, মানে দই মিষ্টি, পান, তারপরে ওইদিকে ধরো
ওয়াটার বোতল থেকে শুরু করে আর কি যেরকম হয় রেগুলার মেনু। তো সেইটা একটা থাকলো, সাথে ফ্লাওয়ার ডেকোরেশনের মধ্যে একটা মেয়ের বিয়েতে কি কি থাকলো, একটা মেয়ের বিয়েতে ছাদনাতলা থেকে শুরু করে অবভিয়াসলি কাস্টমাইজ করতে দিই আমরা, ছাদনাতলা, গেট, ব্রাইড সিটিং, গ্রুম সিটিং, এটসেট্রা যা যা থাকে আর কি, সেলফি জোন, ফটোগ্রাফি, মেকআপ, দেন টোটাল সিস্টেমটা রান করতে যা যা লাগে আর কি সবটাই হয়ে যাবে। তো আজকাল জেনারেলি বিয়ের চাহিদাতে হটেস্ট ট্রেন্ড কি? মানে যাদের বাড়িতে বিয়ে হচ্ছে তাদের চাহিদাটা তো ক্রমশ চেঞ্জ হচ্ছে, কারণ এখন রিলস আর ইনস্টাগ্রামের যুগ। সেক্ষেত্রে মডার্ন ওয়েডিংস কিভাবে একদম ডিফারেন্ট ফ্রম আগেকার দিনের বিয়ের আয়োজন? কারণ তোমরা তো এখনকার দিনে আয়োজনের স্পেশালিস্ট, তোমাদের কাছ থেকে জানবো এখনকার দিনের লেটেস্ট ট্রেন্ড অফ চাহিদা কি? এখনকার দিনের যে চাহিদাটা, সেই চাহিদাটা আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে। তো এখনকার যে চাহিদাটা, সেই চাহিদাটা হলো আমাদের কাছে ক্লায়েন্ট আসছে, ইনস্টাগ্রাম খুলছে, খুলে দেখাচ্ছে দাদা এইরকম সেম চাই, কত পড়বে বলো। পুরো ট্রেন্ডিং এর যুগে চলছে প্রিন্টারেস্ট আর ইনস্টাগ্রাম। আগে কি হতো, আগে আমরা ক্যাটালগ দেখাতাম, বই ছিল ক্যাটালগে, যে এই ছবিতে এত, ওই ছবিতে এত। এখন ওরকম ট্রেন্ডটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন ক্লায়েন্টরা এসে আমাদের দেখায় দাদা এই লোকেশন আমার, এই লোকেশনে এই করতে চাইছি। সেক্ষেত্রে বাড়ির লোকজন বেশি চাহিদা দেয় নাকি যাদের বিয়ে মানে বর আর কনে তাদের বেশি? অবভিয়াসলি যে ছেলে থাকে এবং তার উর্দি থাকে দুজনে, ছেলেদের চাহিদাটা একটু কম, মেয়েদের চাহিদাটা একটু বেশি। আচ্ছা, এবার তোমাদের যেহেতু শুরুটা ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্ট থেকে, আমি দেখতে পাচ্ছি যে এখানে দিস লুকস লাইক আ বার্থডে। তো তোমরা শুধু ওয়েডিং না, তোমরা আদার ইভেন্টসও ইকুয়ালি সুন্দর গুছিয়ে করো, রাইট? হ্যাঁ একদমই তাই। মানে আমাদের এই মুহূর্তে আমরা টোটাল যদি শুধু ফ্লাওয়ার ডিপার্টমেন্ট দিয়ে বলি তাহলে রাইস সেরিমনি থেকে শুরু করে, বার্থডে থেকে শুরু করে, সবটাই আর কি, বেবি শাওয়ার থেকে শুরু করে, মডেল শুট থেকে শুরু করে সবটাই হয়। ওয়ান্ডারফুল। তার মানে তোমরা সব রকম আয়োজন তোমরা করো, এন্ড তোমাদের সাথে ইজিলি যোগাযোগ করা যায়। কিভাবে যোগাযোগ করবে সেই যোগাযোগের ঠিকানাটা একটু অ্যাটলিস্ট বলে দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, আমাদের যোগাযোগের ঠিকানা হলো, আমার ফোন নাম্বার হলো, আমাদের ফেসবুকের নাম হলো একটাই ফ্লাওয়ার অ্যারেঞ্জ, গুগলেও সেম নামে সার্চ করলে সবাই পাবে ফ্লাওয়ার অ্যারেঞ্জ, ইউটিউব, ইনস্টাগ্রাম সব ফ্লাওয়ার অ্যারেঞ্জ নামেই আছে। আর আমাদের ফোন নাম্বার হলো 8293982827। আরেকবার বলছি 8293982827। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন কল নাম্বার। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, কিন্তু হ্যাঁ যোগাযোগ করার আগে আপনারা নিজেরা ভিজিট করুন, আমাদের কাজ কিরকম করি সেগুলো দেখুন, রিভিউ দেখুন, দেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তোমাদের অনেক সুন্দর সুন্দর কাজ রয়েছে, সব আজকে আমার অনুষ্ঠানে দেখানো সম্ভব নাই, তো তোমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলস এটসেট্রা গুলো অবশ্যই তোমরাও কমেন্ট সেকশনে দিয়ে দেবে এই অনুষ্ঠানটার পরে, যাতে সরাসরি লোকজন ক্লিক করে দেখতে পারে। ঠিক আছে? তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল, তোমাদের সোশ্যাল মিডিয়া পেজেস, এভরিথিং। এবার একটু আসি যে এই যে ডিফারেন্ট ওকেশনস, এই যে তুমি টাকাটা বললে 5 to 6 লাখ বা 6 to 7 লাখ, এটা কি একটাই অকেশনের কথা বলছো নাকি মেহেন্দি, সঙ্গীত সবকিছুই মোটামুটি তোমরা গুছিয়ে দেবে একটা মিনিমাম বাজেটে? কারণ আজকাল একদিনের বিয়ের আয়োজন হয় না, সবাই চায় একটু ধুমধাম করে বেশ কয়েকদিন ধরে বিয়ে হোক। সেক্ষেত্রে একটু ডিটেইলিং এ জানবো যে মোটামুটি প্রি ওয়েডিং থেকে রিসেপশন অবধি কোন কোন অকেশন গুলো লোকজন সবচেয়ে বেশি সেলিব্রেট করছে, তার জন্য মিনিমাম কতটুকু বাজেট এখন একটা রাখা? ট্রেন্ডিং এ চলছে, একটু কথাটা নিয়ে নিলাম, এখন একটু ট্রেন্ডিং এ চলছে, সেটা হলো এনগেজমেন্ট। তো এনগেজমেন্টটা থেকেই আমাদের ক্লায়েন্টরা কিন্তু অলরেডি বুকিং করে দেয়। মানে কি হয় না, এনগেজমেন্টের সঙ্গে ওই রেজিস্ট্রি এন্ড আশীর্বাদটা ইনক্লুডিং সবাই সেরে নেয় ওই ডেতে। তো ওই ডে থেকে আমরা শুরু করি, আমাদের যারা টোটাল ইভেন্টটা দেয় ওই ডে থেকে আমরা শুরু করি, শুরু করে কমপ্লিট করি। দেন তারপরে বিয়ের ডেটটা নির্ভর করে পঞ্জিকার উপর। বেনিমাধব শিলের পঞ্জিকা খুব পপুলার, তো সেই পঞ্জিকা বেরোনোর সাথে সাথে সবাই মোটামুটি বুকিং করে দেয় নেক্সট ইয়ারের জন্য। আর এই তো। না এই তো না, এঙ্গেজমেন্ট তো বুঝলাম, কিন্তু টাকাটা একটু বোঝাও, মানে চেকলিস্ট তো এটা,
আচ্ছা, এনগেজমেন্ট বাজেট টাকা, কত হওয়া উচিত, হ্যাঁ ওটা হালদি ওটা হালদি আচ্ছা কত হওয়া উচিত, মানে একটু ভেঙে ভেঙে বলো। আচ্ছা, এনগেজমেন্টের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, এনগেজমেন্টের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে এনগেজমেন্টে খুব কাছের কাছের ব্যক্তিত্বগুলো থাকে, খুব ফ্রেন্ড সার্কেল গুলো থাকে, ফ্রেন্ড সার্কেল থাকলো, কিছু ফ্যামিলি মেম্বার যারা খুব ক্লোজ, সেই ক্ষেত্রে হেডটা হয় 100 থেকে 150। তো সেই ক্ষেত্রে 100 থেকে 150 যদি হয়, ওই এনগেজমেন্টের ডেতে কিছু সাউন্ড ফাউন্ড ইনক্লুডিং লাইট ফাইট দিয়ে উম, মোটামুটি একটু 1.5 লাখ থেকে 2 লাখের মধ্যে কমপ্লিট হয়ে যায়। এবার এনগেজমেন্টের সঙ্গে সবাই বলে না আমরা বিয়েটাকে ইনক্লুড করব। এবার দেখা যায় যে আমাদের বাজেটগুলো কি করে বাড়তে থাকে। এবার দেখা গেল আমাদের বাজেটের মধ্যে আছে এনগেজমেন্ট যদি 1.5 লক্ষ টাকা থাকে, কথার কথা, দেখা গেল 150 জনকে খাওয়াবে, সেই ক্ষেত্রে আমরা বললাম না চলুন আপনি 1.5 লক্ষ টাকায় কমপ্লিট হয়ে যাচ্ছে ওভারঅল। এইবার দেখা গেল তিনি বললেন যে আমার বিয়ের ডেটটাতে 500 লোক খাবে। এবার দেখা গেল আমার যে বাজেটটা 6 লাখ টাকা থাকলো বা 6.5 লক্ষ টাকা থাকলো, সেই এনগেজমেন্টে 1.5 লক্ষ টাকা নিয়ে ওই বাজেটটা হয়ে দাঁড়ালো 6 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা হয়ে গেল। এবার দেখা গেল এটা আমাদের স্টার্টিং, মোটামুটি যারা সবাই যে টাইপের বাজেট নিয়ে পড়ে। এবার দেখা গেল সবাই বলে এই কাজের তো অ্যাকচুয়াল বাজেটটা ওইভাবে সিলেক্টেড করা যায় না, এটা নির্ভর করে তার কাজের প্রতি, তার চাহিদার প্রতি, সে কি কি খাওয়াবে। মেনু, কারোর মেনু দেখা যাচ্ছে 600 টাকায় হয়ে যাচ্ছে, কারোর মেনু 2200 টাকাও লেগে যাচ্ছে, বা কারোর মেনু দেখা যাচ্ছে 3000 টাকাও লেগে যাচ্ছে। এটা সম্পূর্ণ নির্ভর করে ক্লায়েন্ট কতটা নিতে চাইছে, কতটা আমরা দিতে পারছি তার উপর। এখন অবধি অনেকগুলো কাজ তোমরা করেছো, সবচেয়ে মজার চাহিদা যেটা কোনো পক্ষ তোমাদেরকে রেখেছিল এবং সেটা তোমরা ফুলফিল করেছো, তাই তোমরা খুব খুশি, সেটা কোনটা হবে, কোন গল্পটা হবে? মানে মজা, মানে অনেক কাজ করেছি কিন্তু মজা পেয়েছি কোন কাজে? হ্যাঁ, এবং সবচেয়ে মজার একটা চাহিদা, মানে বরের পক্ষ হোক, কনের পক্ষ হোক, যারাই তোমাকে নিয়েছে, এমন একটা কিছু চেয়েছে যেটা শুনে তোমাদের সত্যি বাবা এটা চাইলো, কিন্তু তোমরা সেটা সফল হয়েছো, তোমরা ও, পূর্ণ করেছো এইরকম তাদের। একটা ঘটনা আছে। আমাকে এরকম একটা ঘটনা আছে। আমাকে একটা ক্লায়েন্ট বলেছিল, দাদা আমার একটা ইচ্ছে আছে। তো আমি বললাম কি ইচ্ছে? মানে ন্যাচারালি কি হয়, SF16 এর এন্ট্রি হয়, স্পেশাল এফেক্টে ধুমো থাকে, কোল ফায়ার, রাইট, যেগুলো যেগুলো থাকে আর কি। তো সেইগুলো থাকে ন্যাচারালি, চরকি ফরকি ব্লাস্টার যা যা থাকে থাকে, সবাই আমরা দেখে অভ্যস্ত এটা। বাট ওর নাকি ইচ্ছে আছে, ওর 6 ফেব্রুয়ারিতে ওর বিয়ের ডেট পড়েছে এই বছর 26 এ। তো ওর ইচ্ছে আছে যে ওকে বুলডোজারে করে নামানো হবে। তো ওকে বুলডোজারে করে নামানো হবে, দেন ও বুলডোজার থেকে এইরকম এরকম করে দোপাট্টা নাড়াতে নাড়াতে নামবে, দেন তারপরে এন্ট্রিটা ও ওইভাবেই নিতে যায়। এটা আমার কাছে খুব মজাদার লেগেছিল। আমি 5 মিনিট ধরে হেসেছিলাম, তারপরে ওর সঙ্গে কথা বলেছিলাম। অ্যামেজিং, মানে বুলডোজার থেকেও নামতে চাইছে লোকজন, অ্যামেজিং। একদম। ওকে, তো যারা তোমাকে বুক করতে চাইবে তাদের কাছ থেকে তোমাদের কি চাহিদা থাকে, মানে এক্সপেকটেশন, যে তারা যখন তোমাকে রিচ আউট করবে, তারা যখন তোমার সাথে আলাপ করবে, ডিসকাশনে বসবে, তার আগে যারা বাড়িতে বিয়ের আয়োজন করছে, মোটামুটি তাদের কি কি জিনিসগুলো মাথায় নিয়ে রেখে তারপরে তোমাদের যোগাযোগ করা উচিত, মানে তাদের চেকলিস্টে কি কি থাকা উচিত? আচ্ছা, তাদের চেকলিস্টে, এটা আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা মনে হয়, তাদের চেকলিস্টে যেটা থাকা উচিত বেসিক কিছু জিনিস, সেগুলো হলো যে প্রথমত তাকে সিলেক্ট করতে হবে যে আমার কতটা খরচা করার ক্ষমতা আছে। এইটা তাকে আগে সেট করে নিতে হবে মাথায়, যে আমি এই বাজেটে কাজ করব। কিছু ক্লায়েন্টের কি সমস্যা হয়, প্রচুর এক্সপেকটেশন নিয়ে আসে, বাট তার অত বাজেট থাকে না। এইটা খুব মুশকিল হয়, আমাদের সঙ্গে কোঅর্ডিনেশন করতে তার প্রবলেম হয়। কিন্তু কোনো ক্লায়েন্ট যদি আগে থেকে বাজেটটা সেট করে দেয় যে আমার বাজেট এই আছে, সেখান থেকে দেখা গেল 1 লাখ টাকা উঠলো বা 1 লাখ টাকা নামলো, সেটা আলাদা বিষয়। তাহলে কি হয়, তাহলে আমাদের সঙ্গে কোঅর্ডিনেশন করতে তার সুবিধা হয়। এবার আমাদের বেসিক ফান্ডা হলো আমরা কিছু লিস্টেড ওয়াইজ রেখে দিই, যেটা ছাড়া ওয়েডিং চলবে না। সেটা হলো ফ্লাওয়ার ডিপার্টমেন্ট, ফটোগ্রাফি ডিপার্টমেন্ট, মেকআপ ডিপার্টমেন্ট, যেগুলো আছে আর কি, ক্যাটারিং ডিপার্টমেন্ট। এই যে 4টে ডিপার্টমেন্ট আছে, এই 4টে ডিপার্টমেন্টকে কিন্তু লাগবেই লাগবে। এবার এই 4টে ডিপার্টমেন্টকে মিনিমাইজ করে একটা জায়গায় এনে আমরা সেট করে দিই, সেট করে তারপরে বলি আপনার বাজেটটা আপনি বলুন। দিয়ে উনি যখন ওনার বাজেটটা বললো যে 5 লাখ বা 10 লাখ বা 15 লাখ, যাই হোক না কেন সেটা বললো, তখন আমরা ওনাকে পার্ট 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 করে সেট করে দিই।
যাতে ওনার সুবিধা হয়। এমন হয় না যে না ঠিক আছে এদের প্রচুর ব্র্যান্ড আছে, এরা ব্র্যান্ড ভ্যালু অনেক হাই এদের। এইটা যেন কোনো ক্লায়েন্টের মনে না হয়। সবার উদ্দেশ্যে আমরা বলছি আমরা সব বাজেটে কাজ করি, কিন্তু আপনাকে বলতে হবে আমার এই বাজেট আছে, আমাকে এই বাজেটের মধ্যে তুমি এই টোটাল সিস্টেমটাকে রান করিয়ে দাও। রাইট, মানে আগে থেকে একটা বাজেট করা থাকলে তখন তোমরাও বুঝতে পারো যে ওই বাজেটে বেস্ট কি দেওয়া যায়, তাই না? একদম তাই। এবং আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকেই বলি যে তোমরা সেম তোমাদের আগে বাজেটটা বলো, কত বাজেট আছে। কারণ তারা যতক্ষণ না বলে ততক্ষণ আমরা বুঝতে পারি না সে চিকেন খাওয়াতে চাইছে না মাটন খাওয়াতে চাইছে, ওটা বোঝাটা সম্ভব হয় না। তো তারা যখন বাজেটটা বলে তখন আমরা ওদের স্বাদটা বুঝে যাই, বা আমরা ফট করে নিজেরা ছবি দিই না। আমি বলি আপনি অন্তত একটা ছবি পাঠান, তাহলে আমি বুঝতে পারবো আপনার টেস্টটা কি। কারণ আমার মনে হয় প্রত্যেকটা ক্লায়েন্টের, আমাদের ক্ষেত্রে মানে আমরা তো ইভেন্ট করি, আমাদের যেটা বোঝা উচিত যেটা সেটা হলো যে ক্লায়েন্টের টেস্টটা বোঝা সম্পূর্ণ উচিত আমাদের, যে ক্লায়েন্ট কোন টেস্টটা চাইছে। দেখা গেল কেউ চাইছে পিচ কালারের সঙ্গে হোয়াইট কালার কম্বিনেশন, আমি তাকে দেখাচ্ছি লাল হলুদ, সেই ক্লায়েন্ট আমাকে কাজ দেবে না। তার সঙ্গে কথা বলে বুঝতে হবে আমাকে যে সে কি চাইছে আর কি, সে মাটনে ঝাল খেতে চাইছে নাকি সবার জন্য চাইছে আর কি, সেটা কি। অ্যামেজিং। এবার ফুলের রাজ্যে তুমি একজন রাজা, ইউ আর আ ফ্লাওয়ার স্পেশালিস্ট। তোমরা ফুলের সাজ দিয়েই শুরু করেছিলে তোমাদের জার্নি, তাই এখন কোনটা বেশি চলতি, ন্যাচারাল ফ্লাওয়ার নাকি আর্টিফিশিয়াল? আর আর্টিফিশিয়ালটা কি মানে সব বিয়ে বাড়িতে সেই একই ফুল চলে, মানে ট্রেন্ডটা কি? আচ্ছা, ট্রেন্ডটা হলো এইটাই যে একটা সময় ছিল রিয়েল ফ্লাওয়ারের খুব চল ছিল একটা সময়। সেই ক্ষেত্রে প্রবলেমটা কি হতো, সেই সময় কালারের মতো ব্যাপার ছিল না। আমরা রিয়েল ফ্লাওয়ার বলতে কি বুঝি, বেশিরভাগ মধ্যবিত্ত ফ্যামিলিতে যদি রিয়েল ফ্লাওয়ার দেওয়ার ইচ্ছা থাকে তারা বলে চলো রিয়েল ফ্লাওয়ার দাও, মানে চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী যেগুলো হয় আর কি। বাট এইগুলোতে না প্রিমিয়াম কাজটা আসে না, আর এইগুলোর প্রবলেম হলো এগুলো মাল্টি কালারস এর ফুল হয়। তো সেই ক্ষেত্রে এখন আর্টিফিশিয়াল অনেক দামি দামি অনেক ব্রাঞ্চ টাইপ অফ সিস্টেমে চলে এসেছে, অনেক দামি দামি আর্টিফিশিয়াল বেরিয়েছে যেগুলো কাঁচা ফুলের থেকে অনেক বেশি ভালো হয় আর কি, দেখতেও সুন্দর লাগে এবং ফটোগ্রাফির ক্ষেত্রে খুব ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা 4 থেকে 5টা কাজ করি, তারপরে ওটাকে আমরা নষ্ট যখন হয়ে যায় তখন ওটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিই। তো সেই ক্ষেত্রে আমরা 4 থেকে 5টা কাজ করি। আর যেগুলো কমা কমা আর্টিফিশিয়াল ওইগুলোতে প্রিমিয়াম কাজ ভালো হয় না, ওগুলো আমাদের কাছে নেই বললেই চলে। আর এবার আসি যারা মনে করছে না আমি কাঁচা ফুল লাগাবো, তো তাদের ক্ষেত্রে বলবো যে কাঁচা ফুল যদি লাগাও তাহলে একটু প্রিমিয়াম কোয়ালিটি, মানে লিলিওয়ালাস, তারপরে হাইডেনজিয়া, অর্কিড, জারবেরা, এগুলোকে কালার মেইনটেইন করে করলে মানে ওই থিমের সঙ্গে খুব সুন্দর যাবে এবং ফুলগুলো অনেক সতেজ থাকে, অনেকক্ষণ থাকে। আর ডালিয়ার কি হয় সমস্যা, ডালিয়া, সূর্যমুখী, এগুলো যেগুলো লোকাল ফ্লাওয়ার থাকে বা গোলাপ, তা এগুলো কি থাকে সমস্যা, আমরা সকালে লাগাই বিকেলের দিকে অনেকটা ঝিমিয়ে যায় ফুলগুলো, তো দেখতে বাজে লাগে। তাই সবাইকে বলবো আর্টিফিশিয়াল করুন, বাট যাদের বুকিং করবেন তাদের বলবেন একটু কোয়ালিটি वाला যেগুলো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আছে সেগুলো যেন ইউজ করে, তাহলে খুব ভালো হয়। এবার একটু সাবেকিয়ানার প্রশ্নে যাই। এই যে একটা জমিদারি ফিলিং, অনেকেই চায় বিয়েতে একটু ওল্ড বেঙ্গল ফিল, জমিদারি, পালকি, ঘোড়া ইত্যাদি ইত্যাদি। ওই জাতীয় কি কাজ তোমরা করো? সাবেকিয়ানার কি এখনো রয়েছে চল, নাকি পুরোটাই হয়ে গেছে একদম? আমি আগের বছর আমার মনে আছে নেক্সট আগের বছরে আমরা টোটালে নভেম্বর থেকে আমরা মার্চের মধ্যে টোটাল যতগুলো ডেট ছিল তার মধ্যে 90টা ইভেন্ট কমপ্লিট করেছিলাম। টোটালে 90 পুরো কমপ্লিট হয়েছিল আমাদের। তো 90টা ইভেন্টের মধ্যে 16 থেকে 17টা আমরা পুরো সাবেকি কনসেপ্টে করেছিলাম, যে কনসেপ্ট গুলো ছিল গাছ কৌটো, পাখা, কুলো, চাদর, টোপর, দেন কি বলে ওগুলোকে বলো না, মনে পড়ছে না, ওই কদম, যা যা হয় আর কি সাবেকি কনসেপ্টের জন্য, আহ, সব শীতল পাটি, যা যা হয় আর কি, হেরিকেন, সবটাই ইউজ করেছি। এবার এই যে সাজগোজের ফুল, মানে বউয়ের মাথায় নানা রকম আজকাল জিনিস, শাশুড়ির ফুল চাই, ননদের ফুল চাই, তোমাদের প্যাকেজে কি সাজগোজের ফুলও ইনক্লুডেড? বউয়ের মুকুট টুকুট, বিয়ের মেইন একদম মালা? সবটাই include। শুধু তাই নয়, আমরা যে মালাটা দিই
সেটা আমরা প্রথম শুরু করেছিলাম আমরা যখন বিরাট কোহলি আর অনুষ্কার যে মালাটা বিয়ের সময় ওরা দুজন পরেছিল, তখন থেকে ওই মালা দেখার পর থেকে আমাদের ইভেন্টে যতগুলো কাজ হয় সব ওই টাইপ অফ পিচ হোয়াইট রেড হোয়াইট সব ব্যাঙ্গালোর রোজ দিয়ে এন্ড জিপসি দিয়ে এন্ড কুচি দিয়ে গলায় যেটা পরে সেটা আমরা তারপর থেকে ওই মালাগুলোকে আমরা সবাইকে ডেলিভারি করি। এন্ড খোপায় দেওয়ার জন্য ফুল, সাজার জন্য ফুল, জুঁই ফুল, বেলি ফুল, ক্রন ফ্লাওয়ার যা যা লাগে সবটাই দিই আমরা। আর এই যে একটা সুন্দর দেখতে পাচ্ছি যে এন্ট্রি অফ ব্রাইড, আজকাল এই ব্রাইডাল এন্ট্রি নিয়ে তো প্রচুর ধুম চলছে। সবচেয়ে এই যে তুমি বললে বুলডোজার থেকে বর বা বউ নামবে, এখন অব্দি অ্যাপ্লাই করেছো ইন্টারেস্টিং কনসেপ্ট কি কি? এন্ট্রি অফ ব্রাইড অর এন্ট্রি অফ গ্রুম? ইন্টারেস্টিং বলতে ওইভাবে তো এক এক জায়গায় এক এক রকমের এন্ট্রি হয়, তো সেই জায়গাতে আমাদের ইন্টারেস্টিং বলে ওরকম কিছু নেই, আমরা চেষ্টা করি প্রতি মুহূর্তে অন্যরকমই করতে। তবে আমরা আগের বছর একটা কাজ করেছিলাম, আমরা রথ বানিয়েছিলাম যে রথটার মধ্যে দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম ব্রাইডকে গ্রুমকে দুজনকে। তো ওটা আমাদের কাছে একটু অন্যরকম লেগেছে। মানে ন্যাচারালি কি হয়, এন্ট্রি কি হয় ভগবানকে নিয়ে মহাদেবকে নিয়ে প্রচুর এন্ট্রি, কৃষ্ণ রাধাকে নিয়ে প্রচুর এন্ট্রি হয়, কিন্তু তো ওইখান থেকে বেরিয়ে আমরা রথে করে এনেছিলাম, এটা আমাদের কাছে একটু অন্যরকম লেগেছে। এবার একটা ছোট্ট একটু একটা আমাদের সেগমেন্ট আছে গেট সেট রেডি। তো এই সেগমেন্টে আমরা কিছুই না, তোমার সাথে যে এই যে আড্ডা হচ্ছে লোকজন কতটা মন দিয়ে শুনছে এটা একটু দেখতে হবে। তো আজকের প্রশ্ন এক্ষুনি হচ্ছে যে এই যে অভিকের সাথে এত কথা হচ্ছে, অভিক এত কিছু সুন্দর সুন্দর কথা বললো, ওর একটা কাজ যেটা কথা হচ্ছে সেই কাজটাতে খুব ইন্টারেস্টিং একটা এন্ট্রির কথা বলেছে। সেই এন্ট্রিটা বি দিয়ে শুরু, বলে দিয়েছে অলরেডি অভিক। উত্তরটা কি সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাতে হবে, হ্যাশট্যাগ ডিডি দ্যাটস দুলেন ডায়েরিজ, হ্যাশট্যাগ AR দ্যাটস অভিক রাহা দিয়ে উত্তর দিতে হবে। এন্ট্রিতে ক্লায়েন্টের ডিমান্ড কি, কিসে করে সে আসতে চায়। উত্তরটা কিন্তু বি দিয়ে শুরু, মানে ব দিয়ে শুরু। বাকিটা বলবো না, কারণ আমাদের অনুষ্ঠানের নিয়ম হচ্ছে মন প্রাণ কান দিয়ে শুনতে হয়, তাহলেই উত্তর পাওয়া যায়। আর উত্তর দেওয়ার জন্য কমেন্ট সেকশনে হ্যাশট্যাগ ডিডি দ্যাটস দুলেন ডায়েরিজ, হ্যাশট্যাগ AR দ্যাটস অভিক রাহা দিয়ে কিন্তু উত্তর দিতে হবে। সো এটা একটা প্রশ্ন থাকলো আমাদের অডিয়েন্সের জন্য। কামিং ব্যাক টু ইউ, এই যে বর এবং বউ অনেক ক্ষেত্রেই কি এমন হয় যে দুটো পার্টি তোমাদেরকে বুক করে, নাকি সোলো কাজেই তোমাদের বেশি সুবিধা হয়? কোন জাতীয় প্রোফাইল পেলে তোমাদের কাজ করতে বেটার হয়? আমাদের বোথ সাইড করতে বেশি সুবিধে, কারণ আমাদের বলে না, আমাদের মতো যত ইভেন্ট অর্গানাইজার আছে বা ম্যানেজমেন্ট যারা করে সবার ক্ষেত্রেই বোথ সাইড এই কারণে সুবিধা হয়, কোঅর্ডিনেশন প্রবলেম থাকে না। মানে কি হয়, আমরা সিঙ্গেল সাইড সোলো সাইড করলেও সেই দুজনেই কিন্তু আমাদের সঙ্গে ইনক্লুড থাকে, কখনো ব্রাইড থাকে কখনো গ্রুম থাকে। তো সেই ক্ষেত্রে ব্রাইডের সংখ্যাটাই বেশি থাকে। তো বোথ সাইড হলে সেই সিস্টেমটা অটোমেটিক্যালি রান হয়ে যায়, আমাদের গ্রুপ করা থাকে। তো সেই গ্রুপের মধ্যেই আমরা টোটাল সিস্টেমটাকে রান করাই, এবং বোথ সাইড করলে আমাদেরও খুব সুবিধা হয়। এবার ধরো যারা ইয়াং অডিয়েন্স যারা এখানে আছে, যাদের খুব ইন্টারেস্ট এই বিয়ের একটা ম্যানেজমেন্ট করলে হয়, ব্যবসা করছি করছি করব করব করে তো অনেকেই ভাবতে থাকে। তো ধরো তোমার মতো যারা তোমাকে ফলো করে, তোমাকে তোমার কথা শুনে ইন্সপায়ার্ড হয়ে তোমার মতো একটা বিজনেস রান করতে চায়, বিয়েটাকে সাজিয়ে গুছিয়ে ম্যানেজ করতে চায়, তাদের জন্য তুমি কি টিপস দেবে? তারা কিভাবে শুরু করবে তাদের এই স্বপ্ন বোনা? তাদেরকে একটা কথাই বলবো, যে আমিও একটা সময় নতুন ছিলাম, এখন এক্সপেরিয়েন্সের সঙ্গে সঙ্গে আমরা প্রচুর কিছু শিখেছি, আরো শেখা বাকি আছে। একটা কথাই সবাইকে বলবো, যারা নতুন, যারা করবো করছি ভাববো ভাবছি করছো, লাইফে এখনো স্ট্যান্ড করতে পারোনি, তাদেরকে একটা কথাই বলবো যে ভয় পেও না বন্ধু, এগিয়ে চলো। ঠিক আছে, কেউ যদি সাথ না দেয় নিজেরটা নিজে, বলে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো দে। কোনো কিছুতে ভয় পেও না, একের পর এক। আমরা কি হয় ছোটবেলা থেকে আমরা একবারে কিন্তু হাঁটা শিখি না, পড়ি আবার উঠি, পড়ি আবার উঠি, হামাগুড়ি থেকে আস্তে 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 উঠি। তো আমার লাইফটাও সেইভাবেই ঘটেছে, আমি পড়েছি উঠেছি পড়েছি উঠেছি, তবেই আজকে কিন্তু যেটুকু স্টেবল করা হয়েছি। তো নতুন ভাই বোনদের বা দাদা দিদিদের সবাইকে যারা ভাবছো কি করবে,
ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে তোমরা প্রচুর প্রফিট করতে পারবে, প্রচুর বড় একটা জায়গায় পৌঁছতে পারবে, কিন্তু সবার আগে যেটা দরকার সাহস। সাহস দরকার, এবং ব্যবসাটা করার জন্য যেটা দরকার অনেস্ট। নিজেকে অনেস্ট হতে হবে, কমিটমেন্টের দাম রাখতে হবে। যাকে যে কথাটা দেবো সেই কথাটা রাখবো। এটা করে নাও, এটা বেশি দিন নয়, এটা তুমি 4-5 বছর করো, এবং ডিজিটালি মার্কেটিংটা একটু স্ট্রং করো, নিজে করবে। আমার মার্কেটিং আমি নিজে করি, তো এটা একটু কষ্ট হয়, কিন্তু এটা যদি করতে পারো 4 থেকে 5 বছর, তারপরে তোমার সাকসেস আর কেউ আটকাতে পারবে না। লাভলি। আর একটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে কোনো বাড়িতে যে কোনো অকেশন, স্পেশালি বিয়ের জন্য গয়না ইজ মোস্ট ইম্পর্টেন্ট। কারণ গয়না শুধু সাজসজ্জার জন্য নয়, গয়না কিন্তু একটি অ্যাসেট। আজ থেকে কয়েক বছর আগে সোনার দাম, এখন সোনার দাম, আজ থেকে কয়েক বছর বাদে সোনার দাম, সেটা কিন্তু জায়গা জমির থেকেও উঠছে। তাই অল্প অল্প করে কিন্তু গয়না কিনতে হয়, একবারে সোনা অনেক কেনা হয়তো যায় না। তাই রয়েছে একটা ছোট্ট ভিডিও, এই ভিডিও থেকে থাকবে একটা প্রশ্ন, আর তারপরে অভিকের সাথে চলবে বাকি আড্ডা। সবাই মন দিয়ে দেখো, কারণ লুকিয়ে আছে প্রশ্ন এর মধ্যে। ना सुंदर, वाह, खुल जा, खुल जा, ओपन द डोर प्लीज, ओपन ओपन, खुल जा डिमसम, खुल जा दरवाजा। ये तो खुल नहीं रहा है, खुल जा, खुल जा, खुल जा। चाहिए सोना तो इतना हैसल क्यों लेना। पेश है माई डिजी गोल्ड ऐप फ्रॉम सेंको गोल्ड एंड डायमंड्स। सोना खरीदो, बेचो या रिडीम करो, कभी भी कहीं भी इंस्टेंटली, एकदम हैसल फ्री। सही गोल्ड रेट्स, प्योर 24 कैरेट गोल्ड, सिक्योरिटी और फुल इंश्योरेंस के साथ पाओ सेंको का विश्वास। माई डिजी गोल्ड फ्रॉम सेंको गोल्ड एंड डायमंड्स, योर ऑनलाइन गोल्ड माइन। डाउनलोड माई डिजी गोल्ड ऐप नाउ। আজকে চলছে দুলন ডায়েরিজ এর এই চ্যাপ্টার উইথ অভিক রাহা, যিনি একজন ইভেন্ট ম্যানেজার, যার জীবনে কিন্তু একদম ফুলের মতো সুন্দর চলছে তার জীবন। He started as a flower arranger for great events and today he is an established event manager. এবার একটা প্রশ্ন করে নিচ্ছি বিফোর আমরা আরো এগোবো অভিকের কাছ থেকে দু একটা উত্তর নেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে এই যে আমরা দেখলাম মাই ডিজিগো, যেখানে সৌরভ গাঙ্গুলি কে দেখলাম আমরা দুরকম দেশে। প্রথমে যখন সৌরভ গাঙ্গুলি আটকে গেলেন গুহার মধ্যে, হাতে পরেছিলেন একটা সোনার ব্রেসলেট, অবভিয়াসলি সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর। প্রশ্ন হচ্ছে কোন হাতে পরেছিলেন সৌরভ গাঙ্গুলি সোনার ব্রেসলেটটি, রাইট অর লেফট? খুব ইজি উত্তর, যদি দেখে থাকো মন দিয়ে। উত্তর দেওয়ার জন্য হ্যাশট্যাগ সেনকো, হ্যাশট্যাগ উত্তর দিতে হবে। সৌরভ গাঙ্গুলি কোন হাতে পরেছিলেন সোনার ব্রেসলেট যখন সৌরভ গাঙ্গুলিকে আমরা গুহার মধ্যে দেখেছি? কারণ যখন আমরা আবার দেখেছি তখন কিন্তু হাতের ব্রেসলেটটা হয়ে গেছে অন্য। গুহার মধ্যে সোনার ব্রেসলেট কোন হাতে পরেছেন সৌরভ গাঙ্গুলি, রাইট অর লেফট? ভেরি ইজি, হ্যাশট্যাগ সেনকো ফলোড বাই ইয়োর আনসার। উত্তর আসুক কমেন্ট সেকশনে। এবার অভিক, তোমার প্রশ্ন হচ্ছে কেউ যদি তোমার কাছ থেকে অ্যারেঞ্জমেন্ট শিখতে চায়, তোমার এই কলা কৌশলী তুমি কি শেখাও নাকি পুরোটাই শুধু নিজের জন্য? না, আমি অবশ্যই শেখানোর চেষ্টা করি, এবং আমার মুর্শিদাবাদের প্রচুর ইয়ং ছেলে আছে যারা আমাকে ফোনে জিজ্ঞেস করে যে দাদা কিভাবে কি স্টার্ট করব, কোথা থেকে মাল কিনবো, কিভাবে ক্লায়েন্ট ভিজিট করব, কি করে ক্লায়েন্টের সঙ্গে কথা বলবো। প্রতি মুহূর্তে আমি চেষ্টা করি, আমি যতটা জেনেছি, আমি যখন জেনেছি আমি নিজে স্টেপ বাই স্টেপ প্রচুর ঠ্যাকে শিখেছি, আমাকে কেউ শেখায়নি। তো আমাকে সিরিয়াসলি কেউ শেখায়নি। আমি অনেকের কাছে অনেক কিছু জিজ্ঞেস করেছি, তো আমি কিন্তু সেটা করি না, কারণ আমি চেষ্টা করি সম্পূর্ণভাবে এই বিজনেসটা যত যত বড় হবে, আখরে 8-10টা ছেলে থেকে 8-10টা ছেলে। বেকারত্বের সমস্যা নিজে বুঝেছি, তো তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি আমার সেই সময়ে বেকারত্বটা যেন এই সময় না থাকে। যার জন্য আমার ঘরে যারা এখনো অবধি এখন মোটামুটি টাইপের কাজ শিখে গেছে, প্রত্যেকটা ছেলেই পড়াশোনার সাথে সাথে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ছেলেকে পড়াশোনার সাথে সাথে একটা ইনকাম দেওয়ার। যারা পার মান্থ 13 থেকে 14,000 টাকা কামায়, কেউ 10,000 টাকা কামায়, 10,000 টাকা নিচে কেউ কামায় না,
কিন্তু তারা পড়াশোনা করে, কেউ ফার্স্ট ইয়ার পড়ে, কেউ সেকেন্ড ইয়ার পড়ে। সেই সময়টায় আমি যে সমস্যায় পড়েছিলাম সেই সমস্যাটাই ওদের আমি ফেলার চেষ্টা করি না, এবং আমি বলি তোরা যখন ট্রেন্ড হয়ে যাবি তোরা ধীরে ধীরে চেষ্টা কর, তোরা একটা টিম হয়ে তোরা নিজেরা বিজনেসটাকে স্টার্ট করার, আমি যদি পারি তোরাও পারবি। তো যারা যারা মনে করবে যে ফ্লাওয়ার অ্যারেঞ্জে গিয়ে শুধু এনকোয়ারির জন্য না, আমরা বিজনেস স্টার্ট করার জন্য জিজ্ঞেস করবো, অবশ্যই দাদা সবসময় আছে। বাহ, অসাধারণ। এর থেকে ভালো কিছু হয় না, এটাই মনে হয় একটা দারুণ উপহার আমরা পেলাম আজকে দুলহান ডায়েরিজ এর এই চ্যাপ্টারে। অভিক, তোমার কেমন লাগলো আজকের এই চ্যাপ্টারে এসে তোমার গল্প শোনাতে? প্লিজ জানাও তোমার মনের কথা। আমার খুব ভালো লাগলো। আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে রূপসাদি তোমাকে, মানে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আমার কাছে ফার্স্ট টাইম, একদমই ফার্স্ট টাইম, কোনো এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম একদম। এবং এটার মাধ্যমে আমি গল্পের সাথে সাথেই আমি বললাম সবকিছু। আর আমার মনে হয় এইটা যখন সবাই শুনবে, সবাই অনেকটা সাহস পাবে, অনেকটা যারা সব জায়গা থেকে, মানে গল্পটা এমন ভাবে এগোলো, যারা ওয়েডিং পারপাসে ভাবে না যে না একটা ওয়েডিং দিতে গেলে প্রচুর টাকা খরচা, সাবজেক্টটা রং, মানে ওই ধারণাটাই থেকে বেরোন। আপনি আগে নিজের বাজেটটা শেয়ার করুন। হ্যাঁ, নিজের বাজেটটা শেয়ার করুন। বিশেষ করে মেয়ের বাবাদের ক্ষেত্রে খুব সমস্যা হয় যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে থাকে, কারণ ট্রেন্ডিং অনেক এমন একটা জায়গায় নিয়ে গেছে যে স্বপ্নটা অনেকটা থাকে। মানে আমাদের ট্যাগলাইনটাই হলো, ফ্লাওয়ার অ্যারেঞ্জের ট্যাগলাইন হলো, যেটা আমি তৈরি করেছিলাম, স্বপ্ন দেখবেন আপনি, পূরণ করবো আপনার। তো আমার এটা প্রথম, মানে আপনারা স্বপ্ন দেখুন, পূরণ আমরা করে দেবো, কিন্তু আপনারা আগে আপনাদের টোটাল ব্যাপারটা ক্লিয়ার করুন। আমার বাজেট এই আছে, আমি এই করতে চাইছি, তুমি আমাকে সাজিয়ে দাও জিনিসটা। আর যারা ইয়ং জেনারেশন আছো, যারা নিজেকে তৈরি করতে পারোনি, তৈরি করবো ভাবছো, এটা বলতে পারি ইভেন্ট ম্যানেজমেন্ট বর্তমানে একটা বিগ বিজনেসে পরিণত হয়েছে, যেটা লংজেভিটি অনেক বেশি, যেটা স্টপ হবে না, কন্টিনিউয়াসলি চলবে। তো তোমরা ট্রাই করতে পারো আমার মতোই। আমি একটা সময় বেকার ছিলাম, এখন কিছুটা হলেও এস্টাবলিশড হয়েছি, আমাদের আন্ডারে 90-100 জন কাজ করছে, আরো আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াবো। তো এই হলো ব্যাপার, কেউ ভয় পাবে না। আমাদের টিমের একজন তোমাকে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছে যে একদম সবকিছু ধরো প্ল্যান হয়ে গেছে, সব সেট, হ্যাঁ, ফুলটুল হয়ে গেছে, প্ল্যান হয়ে গেছে, লাস্ট মিনিটে আবদার এলো এটা না এটা পুরো চেঞ্জ হয়ে যাবে, এরকম কি কোনো ঘটনা ঘটেছে? একদম শেষ মুহূর্তে একদম শেষ মুহূর্তে ধরো প্ল্যানিং কমপ্লিট, তোমাদের অনেকটা এগোনো হয়ে গেছে, শেষ মুহূর্তে ক্লায়েন্ট একদম প্ল্যান চেঞ্জ করে দিয়েছে, এমন কি কোনো অভিজ্ঞতা এখনো হয়েছে? প্রচুর হয়েছে, একটা না, প্রচুর হয়েছে। মানে আমাদের এরকমও হয়েছে যে পরের দিন বিয়ে, আগের দিন বলছে আমার মানে বিয়েটা হবে না দাদা, বিভিন্ন কারণবশত আছে, মানে প্রচুর এক্সপিরিয়েন্স, ছেলে মেয়ে ঝামেলা হয়ে গেছে, এক সপ্তাহ আগে বিয়ে ক্যান্সেল, সবকিছু কমপ্লিট, কিন্তু হ্যাঁ, কারোর দাদু মারা গেছে, কারোর বাবা মারা গেছে, কারোর ঠাম্মি মারা গেছে, এরকম প্রচুর প্রচুর কিছু। পুরো সিস্টেমটাকে পুরো ওই সময় তো আমরা একটা বেশি এরকম না যে একটাই কাজ করি, আমরা এক ডেটে 4টে করে, বোথ সাইড যদি করি, টোটালে এক ডেটে আমরা 8টা করে কাজ করি। তো সেই জায়গা থেকে সব স্টাফদের বড়া থাকে, বাইরে থেকেও প্রচুর স্টাফ আসে সেই সময় কাজ করতে, কারণ তারা অল ইন্ডিয়া বেসিক হায়ারে কাজ করে। তো সেই সময় খুব প্রবলেম হয়, কিন্তু অনেকে আছে না যে না অ্যাডভান্সের টাকা আমরা রিটার্ন দেব না, না আমরা বলি হ্যাঁ আমরা অবশ্যই রিটার্ন দেব, বাট আপনাকে অন্য কিছু কাজ করে কমপ্লিট করে নিতে হবে। এরকম প্রচুর এক্সপেরিয়েন্স আছে, প্রচুর। লাস্ট প্রশ্ন, তোমাদের বুক করতে গেলে মিনিমাম কতদিন আগে যোগাযোগ করতে হবে, আর অ্যাডভান্স বা পেমেন্ট স্ট্রাকচারটা তোমাদের কেমন? আচ্ছা, আমাদের এই মুহূর্তে পেমেন্ট স্ট্রাকচার হলো টোটাল যে বাজেট হচ্ছে, টোটাল বাজেটের উপর আমাদের 30% দিয়ে বুক করতে হবে, টোটাল বাজেটের উপর 30% দিয়ে বুক করতে হবে। দেন তারপরে যেটা থাকছে 70%, সেটা হলো টোটাল আপনি সিস্টেমটা রান হওয়ার পর টোটাল আপনি যা যা চেয়েছিলেন সেগুলো পেলেন কিনা, সম্পূর্ণ আপনি সাকসেস মানে স্যাটিসফাইড কিনা, তার উপর টোটাল 70%টা আমরা সেই দিনকে নিয়ে নিই। আর আরেকটা কোশ্চেন কি হলো, ভুলে গেছি। আরেকটা প্রশ্ন হচ্ছে কদিন আগে তোমাদের বুক করা উচিত, কারণ যেহেতু তোমাদের মাল্টিপল কাজ থাকে। কদিন আগেটা হলো প্রথমত যখন বেনিবাদশীলের পঞ্জিকাটা বেরায়, তারপরে যারা সেট করে রাখে যে না আমরা ফ্লাওয়ার অ্যারেঞ্জ ইভেন্ট অর্গানাইজারকে দিয়ে কাজ করাবো, বাজেট যাই হোক দাদাকে বলবো, দাদা ঠিক সেট করে দেবে, যাদের মধ্যে বিশ্বাসটা তৈরি হয়েছে, কারণ 13 সালে হলো এখন 25 সাল। তো সেই জায়গা থেকে যারা সেট করে রাখে তারা কি করে, তারা এসে আগে বুকিংটা সেরে নেয়। অনেক ক্লায়েন্ট আছে আমার যারা ব্যাঙ্গালোরের দিকে থাকে, ইন্ডিয়ার বাইরেও থাকে, প্রচুর ক্লায়েন্ট আছে।
তো তারা কি করে, তারা অ্যাডভান্স কিছু করে দেয়, তখন 30% হয় না, টোকন একটা মানি দেয়, টোকন মানি 5000 বা 10000 কিছু একটা দিয়ে, দাদা এই ডেটে বুক করে রাখলাম, আমি যখন আসবো তখন তোমাকে বুক করব, এই একটা সিস্টেম আছে। আর নচেত ওই একটা ডেটে 4টে অবধি বুকিং নিই। এবার 4টে অবধি বুকিং নেওয়ার পর যদি আর পারি না, তখন আমরা ক্লোজ ডেট করে দিই। এবার সেই ডেটটা নির্ভর করে ক্লায়েন্টের বুকিং এর উপর। তবে আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদের পঞ্জিকা বেরোনোর 3-4 মাসের মধ্যে মোটামুটি সব ডেট বুকিং হয়ে যায়। অভিক, ভীষণ ভালো লাগলো। সবচেয়ে ভালো লাগলো তোমার মধ্যে একটা ভীষণ সিম্পল মানুষ রয়েছে, ভীষণ সাহায্যপূর্ণ একটি মানুষ রয়েছে, ভীষণ সজাগ একটি মানুষ রয়েছে, সচেতন একটি ব্যক্তি রয়েছে, এবং এই যে তোমার লড়ে করে নিয়েছো, এই যে একটা কনফিডেন্স, কিন্তু সেটা ঔদ্ধত্যে পরিণত হয়নি। আশা করি এইটাই তোমাকে জীবনে সবকিছু আরো এগিয়ে নিয়ে যাবে, আর এই সরলতা তোমাকে সবার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। অন Thank you. বিহাফ অফ আমাদের দল, উপস রূপস, দুলহান ডায়েরিজ এর টিম এবং সেনকো গোল্ডেন ডায়মন্ডস, তোমাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরও অনেক অনেক ধন্যবাদ, যারা ক্যামেরার সামনে আছে, মানে তুমি তো আছো, যারা টোটাল সিস্টেমটাকে চালাচ্ছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা সিস্টেম মানে চালানোর জন্য তো সবার সাপোর্ট দরকার। তো আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে। সবাই খুব ভালো থাকবে, কিন্তু ভালোবাসা দিতে হবে অভিক এবং অভিকের টিমকে। তাই ম্যাক্সিমাম লাভে আজকের রং, যেহেতু বিয়ে নিয়ে হলো এত গল্প, আজকে রঙের কালার হচ্ছে শুধু রেড। কমেন্ট সেকশনে ম্যাক্সিমাম হার্টের রং হচ্ছে রেড। কমেন্টে ভরিয়ে দাও লাল রং দিয়ে, টু প্রুভ ইয়োর লাভ ফর হোয়াট অভিক অ্যান্ড হিজ টিম ইজ ডুইং। বিয়ে যাদের, তাদের কিন্তু জীবনে এটা সবচেয়ে গ্র্যান্ডেস্ট সেলিব্রেশন। সেই সেলিব্রেশনটাকে সুন্দর করে পরিবেশন যারা করছে, তাদেরকে আমরা যারা বড় রয়েছি অনেক আশীর্বাদ, ছোটদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, ভালোবাসা। আর ভালোবাসা দেখানোর জন্য শুধু মুখে বললে তো হবে না, কমেন্ট সেকশনে রেড হার্টস দিতে হবে ফর অভিক অ্যান্ড টিম। থ্যাংক ইউ অভিক, আবার নিশ্চয়ই আসবে আমাদের অনুষ্ঠানে, আর সাক্ষাতে দেখা হবে অবশ্যই। তোমার জন্য থাকছে একটা ছোট্ট উপহার, সেটা অবশ্যই পৌঁছে যাবে। আমি ধন্যবাদ জানাই অনামিকাকে ফর কানেক্টিং আস। অনামিকা তোমার সাথে যোগাযোগ করেছে। আজকে আমাদের ব্যাকএন্ড টিমে রয়েছে সায়নজিৎ, আদিরা, সকলকে ধন্যবাদ, এবং ধন্যবাদ অভিক রাহা এবং টিমকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। গুড নাইট, খুব ভালো থেকো। থ্যাংক ইউ, বাই। दो दिलों को मिलाने में उस कायनात को अक्सर एक लंबे सफर से गुजरना पड़ता है। कभी सदियों के जज्बात को एक छोटे से बक्से में समेटना पड़ता है। कभी यूं ही गले लगाने के बहाने से उनके सबसे कीमती जेवर, उनके दिल को ही चुराना पड़ता है। और कभी उनकी आंखों के मोतियों में अपनी रूह को उतारना पड़ता है। तब जाके बनती है कुछ बात। आंखों में चमकते हैं सितारे और सर पे खुशियों की बरसात। हर एक गिरह में बादों को बांध के ऐसी ही कायनात मिलाती है दिलों को प्यार के गठबंधन।